এসএসসি ও এইচএসসি এর আইসিটিতে আমি পেয়েছিলাম যথাক্রমে এক্স্যাক্টলি 98% এবং A+। আজকে আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো যে কিভাবে সবচেয়ে সহজে আইসিটিতে A+ পাওয়া যায়। মনে রাখতে হবে, আইসিটিকে দেখে অনেকের কাছে সহজ মনে হলেও প্রতি বছরই অন্যতম সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কিন্তু এই আইসিটিতেই ফেল করে, এবং যারা পাশ করে তাদের মধ্যে অনেকেও কিন্তু টেনে টুনে ডি অথবা বি পেয়ে পাশ করে। তাহলে চলো আমরা অতি সংক্ষেপে জেনে নিই যে কিভাবে সবচেয়ে সহজে আইসিটিতে পাশ করা যায় কিংবা A+ পাওয়া যায়। তো স্বাভাবিকভাবেই তুমি যদি সহজে আইসিটিতে A+ পেতে চাও অথবা পাশ করতে চাও, তাহলে তোমাকে প্রথমেই একটা ভালো ক্লাস করতে হবে। এখন প্রশ্ন হলো, ভাইয়া ভালো ক্লাস করতে হবে এটা তো বুঝলাম, কিন্তু ভালো ক্লাস বলতে অ্যাকচুয়ালি কি, সেটা কি কাইন্ডলি একটু ভেঙে বলবেন? হ্যাঁ, দেখো, ভালো ক্লাস হচ্ছে সেই ক্লাস যেই ক্লাসে তোমাকে পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন পেলে সেই কোয়েশ্চেন দেখে কিভাবে চিন্তা করতে হবে, সেই নতুন কোয়েশ্চেনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা শেখানো হবে। সেই ক্লাসটাই হচ্ছে ভালো ক্লাস। মানে যে ক্লাসে তোমাকে পরীক্ষার হলে কিভাবে পারফর্ম করতে হবে এই জিনিসটা শেখানো হবে, সেই ক্লাসটাই হচ্ছে একটা ভালো ক্লাস। এবং যেই ক্লাস করলে তোমাকে তুলনামূলক একটু কম পরিশ্রম করলেই তুমি বেস্ট আউটপুট অথবা তোমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা অর্জন করা সম্ভব, সেই ক্লাসটাই হচ্ছে একটা ভালো ক্লাস। আমি গ্রামের মধ্যে এমনও ক্লাস করেছি যেখানে একজন টিচার আসেন, এসে স্টুডেন্টকে বলেন, কয়েকজন স্টুডেন্ট থাকে তো একজন স্টুডেন্টকে বলেন যে বাবা তুমি দাঁড়াও, দাঁড়িয়ে তুমি রিডিং পড়ো। মানে সায়েন্সের সাবজেক্ট ভাই, আমরা দাঁড়িয়ে রিডিং পড়তাম, এবং রিডিং পড়ে একজন একটা অংশ পড়তো, অন্যজন আরেকটা অংশ পড়তো, এরপরে কোনো কোয়েশ্চেন সলভিং নেই, কিছু নেই, ক্লাস শেষ, চ্যাপ্টার শেষ। তো এটা কিন্তু কোনোভাবে একটা ভালো ক্লাস না। এই ক্লাস করলে তোমাকে পরিশ্রম অনেক বেশি করতে হবে, এবং এরপরেও হয়তোবা তুমি ডিজায়ার্ড আউটপুট পাবে না, কারণ তোমাকে পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে পরীক্ষার হলে কিভাবে পারফর্ম করতে হবে সেই জিনিসটা তোমাকে চিন্তা করা শেখানো হয়নি। আমি যখন বর্তমানে অফলাইনে পড়াচ্ছি তখন কিন্তু আমি আমার স্টুডেন্টকে এভাবেই বলি যে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটা যদি তোমার পরীক্ষায় আসতো, তাহলে তুমি এভাবে চিন্তা করতে এবং এভাবে তুমি কারেক্ট আনসারটা লিখে দিয়ে আসতে পারতে। তো আমরা অবশ্যই সহজে যদি A+ পেতে চাই অথবা পাস করতে চাই, তাহলে কি করতে হবে? একটা ভালো ক্লাস করতে হবে, খুব স্বাভাবিক যে কথাটা আর কি। এবং সেকেন্ডলি আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যদি আমরা সহজে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদেরকে ডিরেক্টলি মূল বই না পড়ে, যেহেতু আমরা সহজে চাচ্ছি, তাহলে আমরা মূল বই না পড়ে চলে যাব ডিরেক্টলি টেস্ট পেপারে গিয়ে। আমরা লাস্ট 3 ইয়ার্সে যে কোয়েশ্চেনগুলো আছে, যেমন যারা 26-এ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে লাস্ট 3 ইয়ার্স হচ্ছে 25, 24 এবং 23। যারা 27-এ পরীক্ষা দিবে তাদের জন্য লাস্ট 3 ইয়ার্স হচ্ছে 26, 25 এবং 24। সো এই যে লাস্ট 3 ইয়ার্স, এই লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন যেন একজন স্টুডেন্ট পড়তে পড়তে একদম এক্সপার্ট হয়ে যায়। মানে এই পড়াটা যেন মুখস্থ লেভেলে, মানে ইচ্ছাকৃত মুখস্থ বা না বুঝে মুখস্থ বলতে আমরা যেটা বুঝি, এরকম মুখস্থ যেন না হয়। এটা যেন পড়তে পড়তে, বুঝে বুঝে পড়তে পড়তে এটা যেন মুখস্থ লেভেলে চলে যায়। মানে একটা হচ্ছে বুঝে মুখস্থ করা, একটা হচ্ছে না বুঝে ইচ্ছা ছাড়াই মুখস্থ করা। মানে অনেক সময় হয় যে আমরা একটা গান শুনছি, গান শুনতে শুনতে আমাদের ইচ্ছা ছিল না এটা মুখস্থ করা, কিন্তু অটোমেটিকলি সেটা মুখস্থ হয়ে গিয়েছে। তো আমরা যেন লাস্ট 3 ইয়ার্সের উপরে এরকম লেভেলের রিভিশন দেই যাতে আমাদের ইচ্ছা ছাড়াই সেটা মুখস্থ হয়ে গিয়েছে। আমার ক্ষেত্রে আমি লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনগুলোকে এত পরিমাণে রিভিশন দিয়েছিলাম যে আমি একটা কোয়েশ্চেন যখন পরীক্ষার হলে দেখতাম, তখন সেটা কোন সালের কোন বোর্ডের কোয়েশ্চেনের আদলে করা হয়েছে সেটা বলে দিতাম। মানে একটা কোয়েশ্চেন দেখেছি পরীক্ষার হলে, হয়তোবা কোচিংয়ের মডেল টেস্টে অথবা ইভেন আমার যে মেইন এইচএসসি এক্সাম সেটাতে, তখন আমি কোয়েশ্চেনটা দেখে সেটা বলে দিতে পারতাম যে এটা আসলে রাজশাহী বোর্ড 21-এর নাকি সিলেট বোর্ড 23-এর নাকি দিনাজপুর 24-এর নাকি ময়মনসিংহ 24-এর। তো এরকম লেভেলের এক্সপার্টিস আমার ছিল। এবং তোমরা যদি সহজে A+ পেতে চাও, তাহলে কিন্তু তোমাকে আমি কন্টেন্টটা কমিয়ে দিলাম। তোমাকে ভাই মূল বই পড়া লাগছে না, তোমাকে কলেজের কোয়েশ্চেন করা লাগছে না। জাস্ট তুমি যদি লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করো সুন্দর মতো, মানে বুঝে বুঝে, তাহলে তুমি পাস তো করবা। সবগুলো চ্যাপ্টারে যদি করতে পারো এরকম, মাত্র লাস্ট 3 ইয়ার্স ভাই, এতটুকু যদি তুমি করতে পারো, তাহলে তুমি পাস তো করবা। যারা হচ্ছে একটু স্মার্ট স্টুডেন্ট তারা কিন্তু A+ পেয়ে যেতে পারে শুধু এই 3 ইয়ার্সের কোয়েশ্চেন পড়ে। এরকম পাওয়ারফুল এই 3 ইয়ার্সের কোয়েশ্চেন। সো গেল, এখন একটা স্টুডেন্ট ধরেন ভালো ক্লাস করলো, লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন শেষ, একটা চ্যাপ্টারের উপরে সে আরও পড়াশোনা করতে চাচ্ছে। তো আসলে কিভাবে
সে একটা চ্যাপ্টারের উপরে আরও পড়াশোনা করবে বা আরও তার প্রস্তুতিটাকে এগিয়ে নেবে? আনসার হচ্ছে এখন সে ডিরেক্টলি বাসায় বসে এক্সাম দেওয়া প্র্যাকটিস করতে পারে, অথবা কোচিংয়ের যে মডেল টেস্ট আছে সেখানে সে এক্সাম দিতে পারে খুব সিম্পলি। কারণ দেখেন, আপনি যখন লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন পড়েছেন, আপনার কিন্তু মিনিমাম এই 3 ইয়ার্সের কোয়েশ্চেনে পারদর্শী হতে হবে, রাইট? সো আপনি যখন এই 3 ইয়ার্সের কোয়েশ্চেনের আদলেই পরীক্ষা দিবেন, তখন এই 3 ইয়ার্সের মধ্যে আপনার এক্সপার্টিস ডেফিনেটলি বাড়বে, এবং নতুন যে কোয়েশ্চেন আসবে সেটাও কিন্তু আপনার কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, সেই কোয়েশ্চেন মানে নতুন কোয়েশ্চেনটাকে কিভাবে ট্যাকল করতে হবে, সেটারও কিন্তু একটা প্র্যাকটিস আপনার হয়ে যাচ্ছে। তো গেল প্রথম একটা ভালো ক্লাস, দেন ডিরেক্টলি লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন, এরপরে হচ্ছে এক্সাম, এরপরে কি, এরপরে হচ্ছে লাস্ট 3 ইয়ার্সে যে আগে 3 ইয়ার্স, মানে ধরেন আপনি লাস্ট 3 ইয়ার্স পড়েছেন, এর আগে তো আরও 3 বছর আছে, তার মানে টোটাল আপনি 6 ইয়ার্সের কোয়েশ্চেন বোর্ড থেকে মানে টেস্ট পেপার থেকে অথবা গাইড থেকে পড়ে নেবেন। 6 ইয়ার্সের কোয়েশ্চেন পড়লে অনেক সময় দেখা যায় যে ষষ্ঠ ইয়ার থেকে ষষ্ঠ নম্বর সাল থেকে আমাদের কোয়েশ্চেনগুলো অনেক সময় হুবহু তুলে দেয়, মানে দাড়ি কমাও চেঞ্জ করে না। তো এই কারণে লাস্ট 6 ইয়ার্স পড়লে আরামসে একটা স্টুডেন্ট A+ পেয়ে যাবে, একদম আরামসে, কোনো প্রবলেমই নেই। প্রশ্ন যদি কঠিনও করে তাহলে আশা করা যায় যদি সে স্মার্ট হয় তাহলে সে 80-র উপরে আরামসে পেয়ে যাবে 6 ইয়ার্স যদি পড়ে। এখন ধরেন একটা স্টুডেন্ট সে 6 ইয়ার্সের কোয়েশ্চেনের উপরে এক্সপার্ট হয়ে গিয়েছে, এখন সে কি করবে? এখন কিন্তু সে চাইলে স্বনামধন্য কলেজ যেগুলো আছে সেগুলোর কোয়েশ্চেন সলভ করতে পারে। মানে আমি মূল বইয়ের কথা বলছি না, কেন বলছি না আমি তোমাকে এটা বলে দিই। এখন দেখো, অনেকে এভাবে চিন্তা করে, এটা খুবই কমন একটা প্রশ্ন, যে ভাই আমরা যদি মূল বই না পড়ি তাহলে আমরা টেস্ট পেপারে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেটা তো বুঝবোই না। এর আনসার হচ্ছে খুবই সিম্পল। দেখেন, আমি কিন্তু প্রথমেই বলে দিলাম যে একটা ভালো ক্লাস তুমি প্রথমে করেছো। এখন যেই ক্লাসটা ভালো, সেই ক্লাসে কিন্তু একজন টিচার সে মূল বই নিজে নাড়াচাড়া দিয়ে এরপরে ক্লাস নিতে এসেছে, তাই না? মানে একজন টিচার যখন নিজে মূল বইকে নাড়াচাড়া দিয়ে পড়াতে আসবে, তখন কিন্তু মূল বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলা সেগুলো তার মাথায় নিয়েই তোমাকে পড়াবে, এবং সেই টপিকগুলা বা সেই কথাগুলো কিন্তু তোমাকে ছলে বলে কৌশলে একজন টিচার ক্লাসেই বলে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু সে মূল বই নিজে পড়ে এসে তোমাকে পড়াচ্ছে, মূল বইয়ের কন্টেন্টগুলো তার মাথায় রেখে তোমাকে পড়াচ্ছে এবং তোমাকে সেগুলা সে ডেলিভারি দিচ্ছে, তাহলে কিন্তু তোমার মূল বই না পড়লেও হচ্ছে। কারণ দেখেন, বই পড়তে হবে কেন? জ্ঞানের জন্য, কিন্তু এই জ্ঞানটা তো ভাই বই না পড়ে একজন যদি তোমাকে মুখে বলে দেয় তাহলে তুমি পেয়ে যাচ্ছ। সো দেয়ারফর তোমার বই পড়ার দরকার নেই। মানে রিজনিংটা বুঝছো, বই কেন পড়তে হবে? জ্ঞানের জন্য, জানার জন্য। এখন ভাই যেই জিনিসটা বইয়ে আছে সেই জিনিসটা তো আমাকে আমার স্যারই বলে দিচ্ছে, তাহলে আমি বই কেন পড়বো? থিঙ্ক লজিক্যালি ব্রো। সো এইভাবে চিন্তা করলে কিন্তু তোমার আসলে বই পড়াটা জরুরি না। ওয়ার্ডটা বুঝতে হবে, আমি কি বললাম? জরুরি না। কেউ যদি পড়ে তাহলে ক্ষতি নেই ভাই, পড়ছে সমস্যা নেই। যদি সে ভালো স্টুডেন্ট হয় তাহলে তার পড়লে সমস্যা নেই, কিন্তু খারাপ স্টুডেন্ট মূল বই পড়লে সমস্যা আছে। ভালো স্টুডেন্ট মূল বই পড়লে সমস্যা নেই, কিন্তু খারাপ স্টুডেন্ট মূল বই পড়ার কোনো মানেই হয় না। আচ্ছা, তো ভালো টিচার সে কি করছে? মূল বই পড়ে এসে পড়াচ্ছে, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে, একজন ভালো টিচার সে কিন্তু তোমাকে কিভাবে টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করতে হবে সেটাও তোমাকে শিখিয়ে দিচ্ছে। কাজেই তুমি যখন নিজে টেস্ট পেপার পড়বা অথবা গাইড পড়বা, তখন তোমার না বোঝার কোনো কারণই নেই, কারণ টিচার তো তোমাকে এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছে, রাইট? সো এই কারণে তোমার আসলে মূল বই তাড়াতাড়ি পড়ার কোনো দরকার নেই। ইভেন তুমি মূল বই না পড়ে ভাই 95-এর উপরেও পেতে পারবা, মানে সম্ভব। 95-এর উপরে পাওয়া সম্ভব, কিন্তু তোমার তো 95-এর দরকারই নেই। তোমার দরকার হচ্ছে কোনো রকম পাস করা অথবা A+ পাওয়া, তাই না? তো এই হচ্ছে কথা। তো ওকে, তার মানে কি বললাম? প্রথমে ভালো ক্লাস, দেন হচ্ছে লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন, এরপরে এক্সাম, এরপরে হচ্ছে লাস্ট 6 ইয়ার্সের কোয়েশ্চেন, এরপরে হচ্ছে তোমাকে স্বনামধন্য স্কুলের যে কোয়েশ্চেনগুলো আছে অথবা স্বনামধন্য কলেজের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে। এখন স্বনামধন্য কলেজের কোয়েশ্চেনগুলো কেন সলভ করতে হবে? কারণ মনে রাখতে হবে, স্বনামধন্য কলেজের কোয়েশ্চেনগুলো থেকে শুধু টাইপ না, হুবহু প্রশ্ন তুলে দেয়। ইভেন লাস্ট ইয়ারও স্বনামধন্য স্কুলের অথবা কলেজের যে কোয়েশ্চেনগুলো সেগুলো থেকে 25টা বা 30টা যে কোয়েশ্চেন হয়, সেই কোয়েশ্চেনগুলো থেকে 21টা 22টা পর্যন্ত হুবহু তুলে দিয়েছে, দাড়ি কমা সহ। জাস্ট ইমাজিন, এইরকম লেভেলের কমন পড়ে। সো এই কারণে হচ্ছে স্বনামধন্য স্কুলের কোয়েশ্চেনগুলো তোমাকে আগে পড়তে হবে। এখন ধরো কেউ এই সবগুলো জিনিস করেছে, এখন সে কি করবে? এরপরেও যদি সেই চ্যাপ্টারটা পড়তে চায়, আসলে এই চ্যাপ্টার এখন আর পড়ার কোনো দরকারই নেই, কারণ তার অলমোস্ট সব কিছুই পড়া শেষ। কারণ ভাই মূল বইয়ে যা আছে তাই তো গাইডে আছে, মানে গাইডে তো ভাই মূল বইয়ের বাইরের জিনিস দেয় নাই, অলমোস্ট মূল বইয়ের ভিতরে জিনিসই ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। তো এই কারণে মূল বই এখন সে না পড়লেও চলবে, কিন্তু এরপরেও কেউ যদি মূল বই পড়ার পিনিক থাকে তাহলে সে এখন সবার শেষে এসে মূল বইটা পড়তে পারে। সো দ্যাটস ইট। এই সিকোয়েন্সে যদি কেউ পড়ে তাহলে তার জন্য A+ পাওয়া, 95-এর উপরে পাওয়া
98 পাওয়া, ইভেন 100% পাওয়া, পাশ করা, যাই হোক না কেন তার কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা অর্জন করা সবচেয়ে বেশি সহজ হবে। এর রিজনিংগুলো কিন্তু আমি সংক্ষেপে এই জিনিসগুলো বলে দিয়েছি অলরেডি। রিজনিংগুলো কি, কারণ ভাই মূল বই পড়ার দরকারই নেই, আমি আপনাকে রিজনিং দিয়ে যুক্তি দিয়ে বলে দিলাম। তো এই হচ্ছে কথা। এভাবে যদি কেউ পড়ে তাহলে সে সহজে পাবে, যদি সে এইভাবে নাও পড়ে তাহলে সে কঠিনে পাবে। মানে পয়েন্টটা বুঝছো? ধরেন কেউ ক্লাস করার আগে সে মূল বই পড়ছে, এরপরে সে A+ পাওয়া সম্ভব, কিন্তু এই জন্য যদি সে এইভাবে A+ পেতে চায় তাহলে তার জন্য A+ পাওয়ার যে প্রসেসটা সেটা হবে তুলনামূলক কঠিন। কিন্তু আমি তোমাকে যেই প্রসেসটা বলেছি সেই প্রসেসে তুমি যদি মূল বই নাও করো তাতেও কোনো সমস্যা নেই, তুমি যদি কলেজের কোয়েশ্চেনগুলো সলভ নাও করো এতেও কোনো সমস্যা নেই। 6 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করলে ভালো, না করলেও তুমি লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনের উপরে যদি এক্সপার্ট হও এবং বাসায় যদি মডেল টেস্ট দাও, কোচিংয়ে যদি মক টেস্ট দাও, মডেল টেস্টগুলো দাও, তাহলে তুমি আরামসে A+ পেয়ে যাবে। তো আশা করি গাইডলাইনটা বুঝতে পেরেছো। এভাবে স্মার্টলি পড়লে কিন্তু তোমার জন্য জীবনটা আসান হয়ে যাবে। এবং আরেকটা জিনিস বলে দিতে চাই, বিশেষ করে এইচএসসি এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যালকুলেটর যে ট্রিক্সগুলো আছে সেগুলো জানা জরুরি। এই এইচএসসি এর আইসিটি চ্যাপ্টার 3-তে কিন্তু ক্যালকুলেটর অনেক বেশি ইউজফুল। 2-এর পরিপূরক বলো, দশমিকের যে রূপান্তর আছে, যাই বলো না কেন সবগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে সহজে করা যায়। সো ক্যালকুলেটর ট্রিক্সগুলো অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অনেক আছে ইউটিউবে ভিডিও দেখে চলে যায়। আরে ভাই, ইউটিউবে ভিডিও দেখে তুমি নিজে যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে? মানে তুমি চিন্তা করে দেখো, তুমি সারাদিন ইউটিউবে ভিডিও দেখেছো যে কিভাবে সাঁতার কাটতে হয়, কিন্তু তুমি নিজে জীবনে জলে নেমে সাঁতার কাটা প্র্যাকটিস করে নাও। এখন তোমাকে যদি আমি মাঝ নদীতে ছেড়ে দিই তাহলে তুমি কি নিজে জীবনে পারে আসতে পারবা, তীরে আসতে পারবা? ডেফিনেটলি না। তো এই কারণে অবশ্যই তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক দ্য স্মার্ট স্টুডেন্টস।